आज आसनसोल के कन्यापुर इलाके में बने एडीडीए कॉन्फ्रेंस हॉल में आसनसोल लोकसभा के उपचुनाव को लेकर एक महत्वपूर्ण प्रशासनिक बैठक हुई। इस बैठक में प्रशासन के आला अधिकारी उपस्थित थे। यहां आसनसोल लोकसभा के उपचुनाव के नामांकन को लेकर कई महत्वपूर्ण बातें बताई गईं। जिला शासक दफ्तर में ही नामांकन पत्र दाखिल किए जा सकेंगे। क्योंकि आसनसोल संरक्षित सीट नहीं है, इसलिए यहां से कोई भी खड़ा हो सकता है। यहां से चुनाव लड़ने के लिए एक सिक्योरिटी राशि जमा करनी होगी, जो कि 25,000 रुपये है। हालांकि अगर इस सीट पर अनुसूचित जाति, अनुसूचित जनजाति का कोई व्यक्ति खड़ा होता है तो उसके लिए ये राशि 12,500 होगी, लेकिन उसे अपनी जातिगत सर्टिफिकेट जमा करना होगा। हर एक प्रत्याशी को नामांकन पत्र के हर एक कॉलम को भरना होगा। अगर किसी कॉलम में किसी प्रत्याशी के लिए भरने को कुछ नहीं है तो उसे या तो नो या नील लिखना होगा, लेकिन वो उस कॉलम को खाली नहीं छोड़ सकता। वहीं बैठक में मौजूदा पुलिस अधिकारियों ने बताया कि नामांकन के दिन एचएलजी मोड़ से लेकर पूरे इलाके में सुरक्षा के कड़े इंतजाम किए जाएंगे। কিন্তু অন দ্যাট কন্ডিশন যে তাকে কিন্তু তার এসসি বা এসটি সার্টিফিকেটের কপি এবং অরিজিনাল এখানে আমাদেরকে দেখাতে হবে। কপিটা আমরা নিয়ে নেব, অরিজিনালটা আবার ফেরত দিয়ে দেবো। অর্থাৎ তাকে ওই সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে যদি 12,500 টাকা দিতে চান। আর যদি 25,000 টাকা দিতে চান তাহলে কোনো সমস্যা নাই, তাহলে কোনো কাগজপত্র তাকে দেখাতে হচ্ছে না। এটা ফিস, এবং ফিস নমিনেশন ফর্ম জমা দেওয়ার সময় কিন্তু ফিস আগে কাটতে হবে। ফিস কেটে কিন্তু ফিসের অরিজিনাল যে ডিসিআর রিপোর্ট কাগজ সেটা আমাদের জমা করতে হবে। প্রশ্ন হচ্ছে ক্যান্ডিডেট কে হতে পারে? ক্যান্ডিডেট সারা পশ্চিমবঙ্গের যে 294টা বিধানসভা ক্ষেত্রে যে কোনো মানুষই ভারতবর্ষের যে কোনো লোকসভা ক্ষেত্রে অর্থাৎ ভারতবর্ষের যে কোনো মানুষ এখানে নির্বাচনে দাঁড়াতে পারবেন, যেগুলো লোকসভা নির্বাচন। কিন্তু প্রপোজাল কারা হতে পারবেন? এই নির্বাচনে প্রপোজাল হতে পারবে একমাত্র যে 7টা বিধানসভা ক্ষেত্র নিয়ে আসানসোল লোকসভা গঠিত, অর্থাৎ 275 এডিএম ডেভেলপমেন্ট ওনাদের নম্বর বিষয় আপনাদের কাছে থাকবে। আর আমাদের অফিসার ইনচার্জ আছেন রমজিৎ চক্রবর্তী ডিপিআরডিও, ওনাদেরও নম্বর আপনারা নিয়ে রাখবেন। নমিনেশন নিয়ে কিন্তু কোনোরকম কোনো ডাউট যদি থাকলে আপনারা সরাসরি ওদেরকে ফোন করবে, যাতে মানে পুরোটাই এটা লিগেল ইস্যুস আছে। নমিনেশন ক্ষেত্রে মানে 24/7 ওরা আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। যদি কোনো এমার্জেন্সি হলে আপনারা আমাকেও ফোন করতে পারেন, কিন্তু নমিনেশন প্রসেসটা যেহেতু খুব স্ট্যাটার্জি আপনাকে নিখুঁতভাবে করতে হবে। আর এরপরে আমাদের রেগুলার মিটিংগুলো হতে থাকবে, কমিশনিং আছে এগুলো নিয়ে, তো আপনারা কোঅর্ডিনেশনে থাকবে। इसलिए ज़्यादा सपोर्टर्स वगैरह जो लोग हैं अंदर उसके अलाउ नहीं है। सेकेंड बात, एचएलजी मोड जो है, एचएलजी मोड उस दिन वो एंट्री रहेगा, और जो एंट्री रहेगा वो अड्डा गेस्ट हाउस जो है मोड से सामने जाके डीएसएल ऑफिस है, वहाँ पे गाड़ी से कैंडिडेट चल के फिर वहाँ से 80 to 100 मीटर डिस्टेंस चल के ये ऑफिस में आ जाए। तो इस तरह का अरेंजमेंट करके रखा है फॉर सेफ्टी एंड सिक्योरिटी ऑफ कैंडिडेट एंड वन पर्सन। আমি আশা করব কি आप सभी ওনার মধ্যে কোঅপারেট করবেন। থ্যাংক ইউ। আছে সে নমিনেশন প্রসেসের নিয়ে মানে প্রশিক্ষণ আজকে আমরা পলিটিক্যাল পার্টিদের সাথে করেছি। আসানসোল লোকসভার উপনির্বাচন, সেই উপলক্ষে নমিনেশনের কাজ হবে। নমিনেশন শুরু হচ্ছে 17 তারিখ থেকে, অর্থাৎ 17ই মার্চ 2022। নমিনেশন চলবে 24শে মার্চ 2022 অবধি। নমিনেশন ফর্ম জমা নেওয়া হবে আমাদের রিটার্নিং অফিসার, অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব রিটার্নিং অফিসার, তার চেম্বারের কাছেই নেওয়া হবে নমিনেশন ফর্ম। নমিনেশন ফর্ম নেওয়া হচ্ছে 11 তারিখ থেকে 17 তারিখ থেকে নেওয়া হবে, এবং টাইম হচ্ছে প্রত্যেকদিন 11টা থেকে 3টে। এনআই অ্যাক্ট হলিডেগুলো বাদ যাবে। নমিনেশন ফর্ম পাওয়ার পরে আমরা 24 তারিখে সেই নমিনেশন ফর্মগুলো 24 তারিখ অবধি নেব। 25 তারিখে সেই নমিনেশন ফর্মগুলো আমরা স্ক্রুটিনি করব। স্ক্রুটিনি করার পরে 25 তারিখ বেলা 12টার পরে আমরা ভ্যালিডলি নমিনেটেড ক্যান্ডিডেট যারা থাকবেন তাদের নাম আমরা অ্যানাউন্স করব। আর
তারপরে দুদিন উইথড্রয়ালের সুযোগ থাকছে। 28 তারিখ বিকেল 3টে পর্যন্ত কোনো ক্যান্ডিডেট ইচ্ছা করলে তার নাম উইথড্রল করতে পারেন বা প্রার্থীপদ প্রত্যাহার করতে পারেন। 28 তারিখ বিকেল 3টের পরে আমরা ফাইনাল ক্যান্ডিডেটের লিস্ট বা কন্টেস্টিং ক্যান্ডিডেটের লিস্ট আমরা এখানে বের করব। সেই নিয়ে আজকে পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং ছিল। পলিটিক্যাল পার্টিকে বিস্তৃতভাবে জানিয়েছেন আমাদের শ্রদ্ধেয় ডিএম সাহেব শ্রী এস অরুণ প্রসাদ, সঙ্গে ছিলেন আমাদের অতিরিক্ত জেলা শাসক শ্রী সঞ্জয় পাল মহাশয়, এবং পলিটিক্যাল পার্টিকে আমরা সমস্ত বিষয়টা বুঝিয়ে দিয়েছি এবং সমস্ত নমিনেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে এবং তাদেরকে সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট অলরেডি লাগু হয়ে গেছে। যেদিন থেকে প্রেস রিলিজ হয়েছে সেদিন থেকে অলরেডি চলছে। মডেল কোড অফ কন্ডাক্ট অলরেডি লাগু হয়েছে এবং মডেল কোড অফ কন্ডাক্ট অনুসারে আমরা বিভিন্ন জায়গায় ডিফেন্সমেন্টের কাজও আমাদের টিম করছে। প্রচারের নিয়ে কি বলেছেন? প্রচার নিয়ে এই মুহূর্তে আলাদা করে কিছু নেই, যেহেতু 144 ধারা চলছে বিভিন্ন পরীক্ষার জন্য। শুধুমাত্র মাইকিং এই মুহূর্তে করা যাবে না, এটা সিদ্ধান্ত হয়েছে। বাদবাকি সমস্ত বিষয়ে খুব শীঘ্রই আমাদের মডেল কোড অফ কন্ডাক্টের সংক্রান্ত ব্যাপারে নির্দেশিকা জানিয়ে দেওয়া হবে। স্যার আপনার নাম? আমি অনুজ চক্রবর্তী, আমি নমিনেশন সেলের অ্যাসোসিয়েট অফিসার। মানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে আবার মিটিং হলো। আজকের মিটিংটা ছিল রিগার্ডিং নমিনেশন পেপার ওঠানো, নমিনেশন পেপার জমা দেওয়া বা স্কুটনি, ডিসিআর, বিভিন্ন ব্যাপারে আমাদের আজকে আলোচনা হয়েছে এবং এটাও বলে দেওয়া হয়েছে যে কোনোরকম যে ন্যাশনাল যে হলিডেগুলো রয়েছে, এই যে আমাদের যে ফার্স্ট ডেট থেকে যে নোটিফিকেশন হয়েছে যে হলিডেগুলো রয়েছে সেখানে কিন্তু কোনোরকম নমিনেশন হবে না এবং ক্যান্ডিডেটের সঙ্গে 2 জন আসবে এবং মাত্র 2টো গাড়ি অ্যালাউ করা হবে। প্রত্যেকটি ব্যাপার খুব ডিটেলস জানিয়ে দেওয়া হয়েছে এবং এটাও জানানো হয়েছে যে ক্যান্ডিডেট যারা পলিটিক্যাল পার্টি, রিকগনাইজ পলিটিক্যাল পার্টি, তাদের ক্ষেত্রে 25,000 টাকা ফিস জমা দিতে হবে এবং যারা শিডিউল কাস্ট বা শিডিউল টাইপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেটা 12,500 টাকা। এবং আমাদের আজকে আলোচনা খুব শান্তভাবে হয়েছে এবং আমরা মনে করি যে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে প্রত্যেকটি নির্বাচন খুব শান্তভাবে, অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে হয়ে আসছে, আগামী 12 এপ্রিল যে ইলেকশন হচ্ছে সেটাও আমাদের মনে হয়, আমরা সবাই মনে করি বাংলার মানুষটাই প্রত্যেকটি নির্বাচন আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে করব। আজকে আমাদের মিটিংয়ের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় আসানসোল পৌর নিগমের চেয়ারপারসন অমরনাথ চট্টোপাধ্যায় ছিলেন, এখানে আমাদের ক্যাপ্টেনরাও ছিলেন এবং আমরা সব এবং প্রশাসনও বারবার অনুরোধ করেছি যে আমরা আসানসোলে একটা ঐতিহ্য আছে নমিনেশন পেপার জমা দেওয়া থেকে উইথড্রল থেকে শুরু করে ভোটের দিন এবং কাউন্টিং আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে আমরা করে আসছি আমরা সেভাবেই করে আসব। नीचे रखिएगा लोग नीचे कर मीटिंग में क्या क्या बात हुई है? आज नॉमिनेशन कैंडिडेट के लिए मीटिंग था। कैंडिडेट नॉमिनेशन फाइल करने का जो ये है कंडीशन है, उस कंडीशन को आज डीएम साहब ने उजागर किया कि कैंडिडेट जो है अगर पॉलिटिकल पार्टी का, नेशनल पार्टी का है तो उसका 1 जन सदस्य लगेगा प्रपोजल, और अगर इंडिपेंडेंट है तो उसका 10 जन प्रपोजल लगेगा। दूसरी बात है कि फॉर्म ए, फॉर्म बी, जिसमें क्रिमिनल केसेस का अगर कुछ है तो उसको 3 टाइम में उसको एडवर्टाइजमेंट देना होगा, लोकल न्यूज़ चैनल में, पेपर में। उसी को लेकर के आज बात हो रही है। कोयला तस्करी मामले में सीबीआई ने जयदेव मंडल समेत 4 अपराधियों के खिलाफ केस दर्ज किया था। आज इस मामले में सुनवाई थी। दरअसल जयदेव मंडल सहित 4 आरोपियों के जमानत की मियाद आज खत्म हो रही थी। आरोपियों की तरफ से जमानत की मियाद के बढ़ाने के लिए आज अदालत में फिर से अर्जी डाली गई थी। अदालत ने जयदेव मंडल सहित सभी 4 आरोपियों के जमानत की मियाद को 18 अप्रैल तक बढ़ा दिया है। आरोपियों की तरफ से उनके वकील का कहना है कि सीबीआई ने 4 आरोपियों के खिलाफ कोई नया साक्ष्य प्रमाण पेश नहीं किया है। আজকে ডেট ছিল জানেন 23 তারিখে কয়লাকাণ্ডে সিবিআই আদালত 4 জনকে জামিন দিয়েছিল। সেই জামিনের মেয়াদ প্রথমে ছিল 15 তারিখ অবধি ডিসেম্বর মাসে, তারপর ফ্রম টাইম টু টাইম সেই জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে এবং শেষবার যখন জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল সেই জামিনের মেয়াদ আজ অবধি ছিল। আজকে আবার আমরা দরখাস্ত করেছিলাম সিবিআই আদালতে এই জামিনের মেয়াদ বাড়ানোর জন্য, কোর্ট কনসিডার করেছেন এবং জামিনের মেয়াদ 18/4/2022 অবধি বাড়িয়েছিল। যা শর্ত আগে ছিল সেই একই শর্ত রেখেছে। কি শর্ত রাখা? শর্ত যেগুলো ছিল যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকবে না, পাসপোর্ট জমা রাখবে এবং মূলত সিবিআই অফিসে নিজাম প্যালেসে সিবিআই যে আয়ো তার সঙ্গে সপ্তাহে 2 দিন করে দেখা করবে। কারা কারা 4 জন আছে? এই 4 জন হচ্ছে নরেন্দ্র করকা,
জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল আর গুরুপদ মাঝি। এখনো পর্যন্ত সিবিআই কোনো তথ্য জমা করতে পারলো এদের? সিবিআই তো বলছে যে আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। আমাদের বিরুদ্ধে নতুন করে কোনো তথ্য সিবিআইয়ের তরফ থেকে এখন অবধি কিছু দেওয়া হয়নি। তারা যেটা রেগুলার প্লি নিচ্ছে যে তদন্তে সহযোগিতা করছেন, এমনি এর সাপোর্টে কোনো ডকুমেন্ট বা কিছু দেখাতে পারেনি, যার জন্য কোর্ট দুপক্ষকে শুনে বেলের মেয়াদ আবার বাড়িয়ে দিচ্ছে। আসলে যে কেসটা জড়িয়ে রাখার চেষ্টা করছে সেটা তো সিবিআই বলতে পারবে, কারণ তদন্ত এখতিয়ার পুরো তদন্তকারী অফিসারের। তারা কীভাবে তদন্ত করবে, কীভাবে চার্জশিট দেবে বা দেবে না, তাদের এখতিয়ার। আমরা প্রথম থেকে তদন্তে সহযোগিতা করে আসছি। আমাদের স্ট্যান্ড প্রথম থেকে এক, যে আমরা তদন্তে সব রকম সহযোগিতা করবো, এখন অবধি করেছি এবং ভবিষ্যতেও আমরা তদন্তে সহযোগিতা করবো। আপনার নাম? আমার সোমনাথ চট্টোপাধ্যায়। यात्रियों की सुविधाओं के लिए रानीगंज रेलवे स्टेशन के 2 और 4 नंबर प्लेटफॉर्म के बीच नए ओवरब्रिज का निर्माण किया जा रहा है। इस संदर्भ में रानीगंज रेलवे स्टेशन के मैनेजर मनोज कुमार ने बताया कि क्योंकि दिन ब दिन यात्रियों की तादाद बढ़ रही है, इसलिए यात्रियों की सहूलियत के लिए 2 नंबर और 4 नंबर प्लेटफॉर्म के बीच एक नए ओवरब्रिज का निर्माण किया जा रहा है। उन्होंने आशा जताई कि ये ब्रिज 1 महीने में बनकर तैयार हो जाएगा। रानीगंज से जाहिद अनवर की रिपोर्ट। पहली बात तो ये जो र्यूमर फैला हुआ है कि वो हमारा पहला ब्रिज जो बना हुआ है वो कमज़ोर हो चुका है, तो गलत र्यूमर है। वो कमज़ोर नहीं हुआ है, एक्चुअली हमारे नागरिकों को सुविधा देने के लिए दूसरा ब्रिज का अनावरण किया जा रहा है, ताकि लोगों को ज़्यादा से ज़्यादा सुविधा मिल जाए। भीड़ बढ़ती जा रही है, उसको लोड कम करने के लिए इसको दिया जा रहा है। कितने दिन तक सर मतलब ये तैयार होकर मतलब ये टारगेट इसका है कि इस महीने के अंत तक ही हम लोग इसको कंप्लीट कर लें। आज शुरुआत मतलब आज इसका पहला शुरुआत है, पहला स्पैन इस पर दिया जा रहा है। संडे को दूसरा स्पैन का प्लान हो रहा है, मिडिल वाला स्पैन को संडे को देने का प्रोग्राम हो रहा है। टोटल कितना स्पैन मतलब तीन फेज में ये ब्लॉक होगा। पहला फेज आज हुआ है, दूसरा संडे को होना है और तीसरा उसके बाद होगा। मतलब इस महीने के अंत में सारे स्पैन का काम कंप्लीट हो जाएगा। अच्छा, मतलब आदमी इसमें जा सकते हैं? अभी आदमी जाने का प्रोग्राम नहीं, आदमी जाने के लिए मिनिमम 2 महीने लगेंगे। 2 महीने के अंदर ये सारा कंप्लीट हो जाएगा। सर अपना नाम है परिचय? मनोज कुमार सिंह, स्टेशन मैनेजर रानीगंज। कोयला तस्करी मामले में सीबीआई द्वारा ईसीएल के मुख्यालय सकतोड़िया के जनरल मैनेजर सुभाष मुखर्जी को आरोपी बनाया गया था। हालांकि एफआईआर में कहीं उनका नाम नहीं था। सीबीआई अधिकारियों ने फोन पर उनको इस मामले में संलिप्त के बारे में बताया था। इसके उपरांत उनके घर में दबिश डालकर कुछ नगद और किसान विकास पत्र के कुछ सर्टिफिकेट जब्त किए गए थे। इसको लेकर आज आसनसोल अदालत में सुनवाई हुई और जज ने सीबीआई के जांच अधिकारी से जानना चाहा कि उनके खिलाफ किस तरह के सबूत हैं जिससे उनको इस मामले में आरोपी बनाया जा रहा है। इस संदर्भ में अदालत को और जानकारी देने के लिए जज ने 30 मार्च तक तारीख मुकर्रर की है। ওনাকে সাসপেক্ট করেছেন সিবিআই যে উনি এই মামলায় আরসি কেস নম্বর 22/20 মামলায় উনি অভিযুক্ত, কিন্তু ওনার কোনো এফআইআরে নাম নেই। ওনাকে সাসপেক্ট করেছেন এবং সিবিআই অফিসাররা ওনাকে ওভার টেলিফোন ডিস্টার্ব করছিলেন এবং কোনো এক সময় ওনার বাড়ি থেকে গিয়ে প্রচুর আর্টিকেলস, বাড়ির দলিল এবং অনেক কিষাণ বিকাশপত্র এবং কিছু ক্যাশ টাকা সিজ করে আনেন। এই বিষয়ে হাইকোর্টের দুলাল ভট্টাচার্য অ্যাডভোকেট একটা মামলা করেন
এবং হাইকোর্ট জজ সাহেব অর্ডার দেন যে লোয়ার কোর্টে গিয়ে মামলাগুলো ওই সিজ আর্টিকেলগুলো ফেরত রিটার্নের দরখাস্ত করুন 451-এ। তো রিটার্নের দরখাস্ত করা হয়েছে। আজকে এই কেসের আইও এসেছিলেন, এই কেসের আইও এসে বলেছেন ওনাকে সাসপেন্ড করা হচ্ছে। পিপিও বলেছে সিবিআইয়ের যে ওনাকে সাসপেন্ড করা হচ্ছে যে উনি এই কেসের সাথে যুক্ত। তখন বলছে উনি 2008-এ বাড়ি কি ফ্ল্যাট কিনেছেন আর মামলা 2020, সুতরাং এর সঙ্গে তো এর কোনো রিলেশনই নেই। এবং কেবিপিগুলো 2008-এর কেনা, আপনারা 2020-র মামলা কেন এগুলো আটকেছেন? আপনারা ক্লারিফিকেশান দিন। 30 মার্চ আবার ক্লারিফিকেশান এবং ফার্দার হিয়ারিংয়ের ডেট হয়েছে। বলছে উনি সরাসরি কয়লার সাথে যুক্ত ছিল, কয়লার ব্যাপারে। সেই ব্যাপারে জজ সাহেব বললেন, তো বললে সেই জন্য ক্লারিফাই করুন, আপনাকে ফার্দার হিয়ারিংয়ের ডেট দিয়েছে। ওনার নাম পরিচয় কী আছে? সুভাষ মুখোপাধ্যায়, জিএম, সাক্তরিয়া অফিসে জিএম। এখন পর্যন্ত শুনানিতে লাস্ট কী ওইটাই বললো, ফার্দার হিয়ারিংয়ের ডেট দিল যে ক্লারিফিকেশান দিন। সিবিআইকে অফিসারকে বললো যে আপনি ক্লারিফাই করুন যে এই মামলায় উনি কোনো অভিযুক্ত নন, অথচ ওনাকে কেন ওনার বাড়ির দলিল সিজ করা হয়েছে এবং ওনার এত টাকার কেবিপি এবং এত টাকার ক্যাশ টাকা কেন সিজ করা হয়েছে। ক্লারিফিকেশন দিন, সাফিসিয়েন্ট ডকুমেন্টস দিন, ডকুমেন্টস দিয়ে আপনি ক্লারিফাই করুন। 30 মার্চ ডেট দিয়েছে, ফার্দার হিয়ারিংয়ের ডেট দিয়েছে। আপনার নাম পরিচয়? उदयचंद मुखर्जी, एडवोकेट, आसनसोल कोर्ट। आसनसोल लोकसभा केंद्र के सभी स्थानों पर आज एक अभियान चलाया गया। प्रशासन की तरफ से चलाए गए इस अभियान के जरिए सभी सरकारी स्थलों पर लगाए गए सियासी दलों के झंडे और पोस्टर को हटाया गया। इस संदर्भ में एक अधिकारी ने बताया कि यह अभियान पूरे आसनसोल लोकसभा केंद्र में चलाया जाएगा। কি করা হচ্ছে? এটা ডিপ্রেশন ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যেসব সরকারি জায়গায় পাবলিক প্লেসে যেসব ফ্ল্যাগ, পলিটিক্যাল ফ্ল্যাগ বা ব্যানার বা পোস্টার এগুলো আছে সেগুলো রিমুভ করা হচ্ছে। আপনি কে? হ্যাঁ, আপনি কে? আমি এফএসটি ম্যাজিস্ট্রেট। নাম আপনার? আমার নাম স্বপন মাঝি। কত জায়গা করা জায়গা করলেন এরকম? এই তো ভগৎ সিং থেকে আরম্ভ করলাম, এখন দেখি কতটা করা যায়। পুরো শহর জুড়েই? পুরো শহর জুড়ে একদম আসানসোল পুরো মিউনিসিপ্যাল পার্লামেন্টারি যে কনস্টিটিউশন আছে সব জায়গাতেই এটা করতে হবে, সব জায়গায় ডিপ্লেসমেন্ট করতে হবে।